স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবিন। দর্শক দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার যাচ্ছি পুরো খবরে। দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয়তাবাদী দল বিএনপি 38.76% ভোট পাবে বলে মনে করেন দেশের তরুণরা। রাজধানীতে এক সেমিনারে এমন তথ্য প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সানেম। সংস্থাটির জরিপ বলছে জামায়াত 21.45% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে যাবে, আর এনসিপি 15.84%, জাতীয় পার্টি 3.77% ভোট পাবে। এছাড়া নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পেলে আওয়ামী লীগ পাবে 15.02% ভোট। গণতন্ত্র চর্চার অন্যতম মাধ্যম অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারা নাগরিক অধিকার। তবে গেল 1.5 দশকে ভোট কারচুপি, ভোটাধিকার কেড়ে নেওয়া সহ নানা অভিযোগ ছিল পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। গবেষকরা বলছেন ভোটের মাঠে সমতা প্রয়োজন, কেননা এখনো 80% তরুণের রাজনীতিতে আগ্রহ নেই। সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে গবেষণা সংস্থা সানেমের জরিপে উঠে আসে এই চিত্র। সংস্থাটির দাবি, দেশে তরুণদের উপরে করা জরিপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে দেশের 38.76% ভোট পাবে বিএনপি, 21.45% ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে থাকবে জামায়াত, 15.84% ভোট পাবে এনসিপি, আর নির্বাচনের সুযোগ পেলে আওয়ামী লীগ পেতে পারে 15.2% ভোট। ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার যারা প্রতিষ্ঠান রাজনৈতিক দল, তাদের কিন্তু এটা চিন্তা ভাবনা ওদের নেওয়া খুব জরুরি যে তারা আসলেই তরুণদের সমস্যাগুলো তারা বুঝতে পারছেন কিনা। আমাদের যে রাজনৈতিক দলের স্বজনপ্রীতি আছে, নেপোটিজম আছে, কিংবা রাজনৈতিক সহিংসতা যে আছে, সেগুলো যদি শেষ না হয়, সেগুলোর অবসান না হয়, সেক্ষেত্রে পরিবর্তন হবে না। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, বিগত কোনো সরকারই খুব বেশি পরিবর্তন আনতে পারেনি, ফলে ভোটের প্রতি আস্থা নেই বেশিরভাগ তরুণের। গণতন্ত্র ছাড়াও কোনো ব্যবস্থা নাই, কিন্তু গণতন্ত্রের যে বিষয়টা, সেটা যে এখন যে প্রতিষ্ঠানগুলো আছে বা যে চর্চা আছে সেখানে নাই। সেটা পলিটিক্যাল পার্টি হোক, ডেমোক্রেসি হোক, আমাদের বাড়িতেই হোক, আমাদের শিক্ষা ব্যবস্থায় হোক, সেখানেও কিন্তু গণতন্ত্রের চর্চার ভীষণ অভাব। সেমিনারে উঠে আসে বেকারত্ব, কর্মসংস্থান ও ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থার নানা দিক, যেখানে বলা হয় রাজধানী ও প্রান্তিক পর্যায়ে সমান হারে গুণগত শিক্ষার মান নেই। দেশের 1/3 তরুণ 2 বছরের বেশি সময় ধরে চাকরি খুঁজছেন বলেও জানায় সানেম। এখনো আমার কাছে মনে হয় যথেষ্ট সময় আছে সংস্কার একদিকে, রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে চর্চার যে পরিবর্তন করা, সেটা খুব গুরুত্বপূর্ণ। পুরাতন হোক নতুন হোক, সবার জন্য। বেকার সমস্যা দূর করতে অনিয়ম দুর্নীতি বন্ধ করা জরুরি বলে মনে করেন বক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আসছে ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার, এমনটাই আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন যত দেরি হবে ততই পিছিয়ে যাবে বাংলাদেশ। আর তখন বিদেশি বিনিয়োগ কমতে থাকবে, ভেঙে পড়বে বিচার বিভাগ, পাশাপাশি কমবে জননিরাপত্তা আর বাড়বে মব। সিলেটে এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তিনি জানান, সুষ্ঠু ভোট হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, কেটে যাবে সব সংকট। লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর নির্বাচনের দিনক্ষণ নিয়ে এক ধরনের ইতিবাচক ধারণা সৃষ্টি হয়েছিল জনমনে, কিন্তু কদিন যেতে না যেতেই সংস্কার ও বিচার ইস্যুকে কেন্দ্র করে ভোট নিয়ে আবারও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। তারপরও বিএনপি মহাসচিবের প্রত্যাশা, ফেব্রুয়ারিতেই সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার। আমরা সবাই আশাবাদী যে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ জাতি গণতন্ত্রে ফিরে যাবে এবং জনগণের যে গণতান্ত্রিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে, এবং যেটাকে আমরা বলি যে রাইট ট্র্যাকে দেশ উঠবে বলে আমরা বিশ্বাস করি। ভোটের রাজনীতিতে বরাবরই বাড়তি গুরুত্ব বহন করে সিলেটে অবস্থিত হযরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহর মাজার জিয়ারত। সকালে মাজার জিয়ারত করে সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। এরপর সিলেট শহরের পাঠানটোলা এলাকায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির আরও কয়েকজন সদস্য। সচিবালয় থেকে শুরু করে জেলা উপজেলা
প্রশাসনের বিভিন্ন স্তরে এখন পর্যন্ত শেখ হাসিনার লোকেরা রয়ে গেছে যারা এখন পর্যন্ত ষড়যন্ত্র করছে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত 15 বছরে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী লীগ। বলেন, নির্বাচন বিলম্ব হলে দেশের জন্যই ক্ষতিকর। যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে, বিনিয়োগ আসবে না, আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে, ডেমোক্রেসি আরো বাড়বে, জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার, যে সরকারের পেছনে মানুষ আছে। মির্জা ফখরুল জানান, 31 দফার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি, নিশ্চিত করতে চায় সাধারণ মানুষের ভোটাধিকার। 31 দফার মধ্যেই আছে বাংলাদেশের ভবিষ্যৎ, এই 32 দফার মধ্যেই আছে নতুন বাংলাদেশের স্বপ্ন। আগামী নির্বাচনের সাফল্যের জন্য ভালো কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব। সকলকে নিয়ে একসঙ্গে আমরা সামনের দিকে এগিয়ে যাব। সাইফুল ইসলাম, নিউজ 24। গণমাধ্যমকে হুমকি দেয়া স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা তৈরি করবে, ভীতির সঞ্চার করবে এই খাতের পেশাদার কর্মীদের মনে। বিশেষত রাজনৈতিক দলের পক্ষ হয়ে গণমাধ্যমকে হুমকি দেয়া রীতিমতো অশোভনীয় কাজ। বসুন্ধরা মিডিয়াকে উদ্দেশ্য করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর প্রকাশ্যে হুমকির সমালোচনায় এমন মন্তব্য করেছেন সাংবাদিক নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের মত, দেশে গণতন্ত্রে উত্তরণের যে সন্ধিক্ষণ চলছে সেখানে গণমাধ্যমকে সাথে না রাখলে তরুণ রাজনীতিকরা নিজেরাই হারাবেন জনগণের আস্থা। মুরসালিন হক জুনাদের রিপোর্টে দেখুন বিস্তারিত। এমন আতঙ্ক জাগানিয়া উচ্চারণ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এখানেই থেমে থাকেননি তিনি। সামাজিক মাধ্যমে সংবাদ ছড়িয়ে পড়ার পর কমেন্ট সেকশনে নিজ অ্যাকাউন্ট থেকে লিখিত স্বীকৃতিও দিয়েছেন আগস্ট আন্দোলনের এই তরুণ নেতা। জুলাই গণঅভ্যুত্থানের বছর পূর্তির আয়োজনে রোববার রাতে রাজশাহীতে হাসনাতের এমন বক্তব্যের বিপক্ষে দৃপ্ত উচ্চারণ এসেছে পেশাদার সাংবাদিকদের কণ্ঠ থেকে। এই যে ঢালাওভাবে সাংবাদিকদের হুমকি দেওয়া, আমি মনে করি এটি ঠিক নয়, এবং যারা এই হুমকি দেন অবশ্যই এই বিষয়টি তাদেরকে বিবেচনায় নেওয়া উচিত যে সাংবাদিকরা যদি হুমকির সম্মুখীন হয় তাহলে আসলে স্বাধীন সাংবাদিকতা বলতে কিছু থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক মনে করেন, নির্দিষ্ট গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করে হুমকি দেয়া অত্যন্ত অশোভন। আমাদের 5ই আগস্টের আগ পর্যন্ত একরকম বাস্তবতা আমরা ছিলাম। তখন অনেক মানুষ কথা বলতে পারে নাই, নিজের মতো করে স্বাধীনভাবে। আমরা অনেক বুদ্ধিজীবীকেও দেখেছি কথা না বলতে, নিশ্চুপ ছিলেন, যাদের কথা বলার কথা ছিল, দায়বদ্ধতার জায়গা থেকে কথা বলার কথা ছিল। রাজনীতিবিদরা কথা বলতে পারেন নাই, আমলারা কথা বলতে পারেন নাই, কেউই পারে নাই, অর্থাৎ কেউই তাদের দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারে নাই, কেবল মিডিয়া না। এখন আপনি কেবলই মিডিয়াকে টার্গেট করা, এটা আমার মনে হয় অনুচিত। ওপেনলি হুমকি দেওয়া কোনো একটা মিডিয়াকে, কোনো একটা মিডিয়া হাউসকে টার্গেট করে, এটা কিন্তু অশুভ লক্ষণ, এবং আমি মনে করি এক ধরনের যে কনসার্নের বিষয় এটা। আর এই লেখক ও কলামিস্টের মতে ঢালাওভাবে গণমাধ্যমকে হুমকি প্রদান স্বাধীন সাংবাদিকতার পথে বাধা। সংবাদপত্রকে তার সুষ্ঠু পথে, স্বাভাবিক পথে চলতে দেওয়া উচিত। কোনো রকম হুমকি বা ধমক দিয়ে তার চলার পথকে কণ্টকাকীর্ণ করে তোলা নিঃসন্দেহে ভালো কাজ নয়। সংবাদপত্রের স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। বিশিষ্টজনরা মনে করেন, জনকল্যাণের দায়িত্ব নেওয়া রাজনীতিবিদদের বক্তব্যে পরিণত এবং পরিমিতি, এই দুই বোধের উপস্থিতি অত্যন্ত জরুরি। রাজনীতিবিদ হিসেবে তাদের দায়িত্ব হচ্ছে জনকল্যাণ নিশ্চিত করা, এবং জনকল্যাণ নিশ্চিত করতে গিয়ে তারা বস্তুনিষ্ঠতা, সত্য এবং নিরপেক্ষতার যে পথ, সেই পথ থেকে তারা বিচ্যুত হবেন না। ভিন্ন মতের হলেই তাকে ঘৃণা করতে হবে, অথবা তাকে একেবারে মুছে ফেলতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে, বিষয়টা মোটেই এরকম না। এদিকে গণমাধ্যমের উপর এমন অযাচিত হস্তক্ষেপ ও হুমকি প্রদানের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিএফইউজে ও ডিইউজে। বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, এই নেতার বক্তব্যে তারা ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন। একই ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতীয় প্রেস ক্লাবও। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক কারণে দেশে যেন কেউ জরুরি অবস্থা জারি করতে না পারে
সে বিষয়ে একমত সব রাজনৈতিক দল। এছাড়া উপজেলা পর্যায় পর্যন্ত অধস্থন আদালত সম্প্রসারণে নীতিগতভাবে সম্মত হয়েছে রাজনৈতিক দলগুলো। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে 10ম দিনের বৈঠকে দলগুলো এই দুই বিষয়ে একমত প্রকাশ করে। উপজেলা পর্যায় পর্যন্ত অধস্তন আদালতের সম্প্রসারণ, জরুরি আইন এবং নারী প্রতিনিধিত্ব, এই 3 এজেন্ডা নিয়ে দ্বিতীয় দফায় 10ম দিনের মতো 30টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এর মধ্যে বিচার ব্যবস্থা জনমানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে, উপজেলা পর্যায় পর্যন্ত অধস্তন আদালতের কার্যক্রম পৌঁছে দিতে সংস্কার কমিশনের প্রস্তাবে একমত হয় রাজনৈতিক দলগুলো। তবে গ্রাম পর্যায়ে যেসব সালিশি আদালত আছে সেগুলোকেও শক্তিশালী করতে প্রস্তাব দিয়েছে বামপন্থী দলগুলো। যে আদালত উপজেলা পর্যায়ে নিয়ে যেতে পারলে মানুষের বিচার প্রাপ্তির এবং বিকেন্দ্রীকরণের সুবিধা হবে। জনগণের কষ্ট লাঘবকরণ, ন্যায় বিচার নিশ্চিত করার উদ্দেশ্যে বিচারকে সহজীকরণের জন্য এবং মামলার চাপ কমানোর জন্য আমরা এটাকে সমর্থন করেছি। এই যে উপজেলায় যে আমরা সম্প্রসারণ করব আদালতের কথা পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী, কিন্তু সেইখানে গুরুত্ব দিয়ে যাতে করে সরকারের পক্ষ থেকে আইন সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা যায়, এইটা হবে জরুরি বিষয়। বৈঠকে আলোচনা হয় জরুরি অবস্থা জারি প্রসঙ্গে। রাজনৈতিক কারণে দেশে যেন জরুরি অবস্থা কেউ জারি করতে না পারে সে বিষয়ে নিজেদের মতামত তুলে ধরা হয় দলগুলোর পক্ষ থেকে। যারা সরকার থাকেন তাদের রাজনৈতিক বিবেচনায়, তাদের দলীয় বিবেচনায় প্রধানত তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জায়গা থেকে আমাদের এখানে এই পর্যন্ত জরুরি অবস্থাগুলো জারি করা হয়েছে। মৌলিক অধিকারগুলোর ক্ষেত্রে, মানবাধিকারগুলোর ক্ষেত্রে কোন কোন মানবাধিকারকে অবশ্যই জরুরি অবস্থার সময়টাতেও কার্যকর রাখতে হবে, সে ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে আরো বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। রাজনৈতিক ব্যবহার করা যাবে না এই ব্যাপারে একমত, কিন্তু বিস্তারিত কি কি নাগরিক অধিকার স্থগিত হবে না হবে, কি কি বিধান আরো সংযোজিত হবে, পরিবর্তন করা হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো। তবে আলোচ্য সূচিতে থাকা সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে সোমবারের বৈঠকে বিশেষ কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে। দুটো বিষয় আমরা একমতের জায়গায় এসেছি, অন্যান্য বিষয়গুলো খানিকটা আলোচনার প্রয়োজন হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। রাজধানীর কাকরাইল মোড়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। এর আগে টানা 16 দিনের মতো 3 দফা দাবি নিয়ে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন তারা। এ সময় আটক করা হয় 13 চাকরিচ্যুত বিডিআর ও পরিবারের সদস্যকে। পুলিশি বাধায় কাকরাইলে থামে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি। এ সময় কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখান থেকে পুলিশের সরে যাওয়ার আহ্বানে সাড়া না দিলে বেলা 12:15টার দিকে পুলিশ জলকামানের পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দফায় দফায় লাঠিচার্জ করে কাকরাইল মোড় থেকে সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। এ সময় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। 5 আগস্টের পরে এত সাউন্ড গ্রেনেড আসলে পুলিশ এখন পর্যন্ত মারেনি, যেটি আজকে আমাদের মেরেছে সাউন্ড গ্রেনেড। এরপরে লাঠিচার্জ তো বলাই লাগে না, প্রচুর পরিমাণ লাঠিচার্জ করেছে। আন্দোলনে শুধু চাকরিচ্যুত বিডিআর সদস্যরাই নন, যোগ দিয়েছিলেন পরিবারের সদস্যরাও। আমার বিয়ের 3 দিন পরে আমার স্বামী কারাগারে গেছে, আমি না পারছি নতুন সংসার, না পারছি আমি কোনো আমি সেই স্বামীর অপেক্ষা আজকে 17 বছর অপেক্ষা আছে। অনেক আশা নিয়ে আপনাদের কাছে বলছি, আপনি আবার আমাদেরকে পূর্ণ চাকরিতে বহাল করবেন এবং সত্যতা যাচাই করে সঠিক বিচারের জন্য আমরা করজোড় আবেদন করছি। এদিকে আটককৃত বিডিআর ও পরিবারের সদস্যদের না ছাড়লে স্বেচ্ছায় গ্রেপ্তার বরণ কর্মসূচি পালনে ঘোষণা দেয় আন্দোলনকারীরা। আবির হোসেন, নিউজ 24, ঢাকা। হবিগঞ্জের নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও দোকানপাট ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়েছে। সংঘর্ষ উভয় পক্ষের অন্তত 100 জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। জানা যায়, গত শুক্রবার থেকে টানা 4 দিন ধরে দফায় দফায় গ্রাম্য দাঙ্গা চলে আসছে নবীগঞ্জের পৌর শহরে।
এর জের ধরে আজ দুপুর থেকে তিমিরপুর গ্রামের খরচু মিয়ার দলের সমর্থকদের সঙ্গে মনসুরপুর গ্রামের আশাহিদ আলী আশার মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে খবর পেয়ে যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। 144 ধারা জারি করা হলেও এখনও সংঘর্ষ চলমান রয়েছে। সংবাদের সময় হলো একটি বিরতি। সাথে থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, করোনা ভাইরাস ও বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পেতে সব সময় হাত স্যানিটাইজ করুন, সুরক্ষিত থাকুন। নিজেদের জীবন দিয়ে জুলাই গণ অভ্যুত্থান সফল করেছে শহীদরা, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার রাজধানীর গেন্ডারিয়ায় শহীদ জুনায়েদ চত্বর ও শহীদ আনাসের নামে সড়কের নামকরণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একই আয়োজনে ছিলেন উপদেষ্টা ফরিদা আখতার ও চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তারা বলেন, জুলাই আন্দোলনের হত্যাকারীদের বাংলার মাটিতে বিচার হবে। আনাসরা, জুনায়েদরা আমাদেরকে ব্যর্থ হতে দেয়নি। তাদের মতো আরো শত শত মানুষ সেদিন সফলতার জন্য, চূড়ান্ত সফলতার জন্য জীবন দিয়েছে। এই দেশপ্রেমটা একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকে আসে। এই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য যারা বাধা হয়ে দাঁড়াবে, আমি মনে করি এই শতাব্দীর নবম মির্জাফর হিসেবে তারা চিনবে। যারা নির্বিচারে পাখির মতো মানুষকে মেরেছে, প্রত্যেককেই বিচারের মুখোমুখি করবে ইনশাআল্লাহ। জাতীয় নির্বাচন পেছানো নয়, জামায়াত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চায়, এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচন আমরা চাই, কিন্তু সেই নির্বাচন যেন তেন নির্বাচন না হয়। তো যেন তেনর অর্থই হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে, নিরপেক্ষ হবে না, আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে, আবার প্রশাসন জবরদস্তি করবে, কেন্দ্র দখল হবে। এই জাতীয় ইলেকশনকে আমাদের আমির জামাত মিন করেছেন যে নির্বাচন আমরা হতে দেব, কিন্তু যেন তেন নির্বাচন হতে দেব না। আর যারা করবেন আমরা তাদেরকেও মেনে নেব না। জুলাই সনদ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। উত্তরাঞ্চলে জুলাই পদযাত্রার 7ম দিনে রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে পদযাত্রার আগে এমন মন্তব্য করেন তিনি। বলেন, 5 আগস্ট পর্যন্ত সরকারের কাছে জুলাই সনদের জন্য অপেক্ষা করা হবে। পদযাত্রায় নেতৃত্বে আছেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নাটোরের পর এখন সিরাজগঞ্জের পথে যাত্রা করেছে দলটির নেতাকর্মীরা। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতির। সাথে থাকুন, আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ব্রিক্স সমর্থক দেশগুলোর উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ব্রিক্সকে যুক্তরাষ্ট্র বিরোধী বলেও ক্ষোভ জানান তিনি। এদিকে ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রাজিলে রিও ডি জেনেরিওতে ব্রিক্স সম্মেলন শুরু করেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্সের উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দিয়েছেন 7 জুলাই সোমবার দুপুর 12টা থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কপত্র বিতরণ শুরু হবে। এর আওতায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বিদ্যমান ট্যারিফ ও বাণিজ্য চুক্তিগুলো নতুনভাবে মূল্যায়ন করা হবে। একই সাথে ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন, কোন দেশ যদি ব্রিক্সের মার্কিন বিরোধী নীতির সঙ্গে নিজেদের যুক্ত করে তাহলে তাদের ওপরও অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনো ব্যতিক্রম ঘটবে না। তবে ট্রাম্প আমেরিকা বিরোধী নীতি বলতে কি বোঝাতে চেয়েছেন সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এদিকে ব্রিক্সের সদস্যরা ট্রাম্পের শুল্ক নীতির সমালোচনা করার পাশাপাশি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF সংস্কারে প্রস্তাব দেওয়ার পরই এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনকে সরাসরি গণহত্যা হিসেবে অভিহিত করে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ব্রিক্স শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন। ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না। যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফিলিস্তিনি সংকট নিয়ে কড়া অবস্থান নিয়ে তার এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের উদ্যোগে 2009 সালে ব্রিক্স যাত্রা শুরু করে।
চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সময় হলো আরও একটা বিরতির। সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। পরিশ্রমের ফল আসতে শুরু করেছে বলে জানালেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। নিউজ 24 এর সাথে আলাপকালে কথা বলেন বিভিন্ন বিষয় নিয়ে। তিনি আরও বলেন, ফেডারেশনের মসনদে থাকুক আর না থাকুক, এভাবে প্রক্রিয়া মেনে কাজ করলে বিশ্বকাপেও দেখা যাবে বাংলাদেশকে। ফুটবল এখন একটি মধুর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। পুরুষ দল কিংবা নারী দল ফুটবল নিয়ে একটি উন্মাদনা তৈরি হয়েছে। সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে। তিনি রয়েছেন নিউজ 24 সঙ্গে। বাংলাদেশ ফুটবল দিন দিন এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি হাতিরঝিলে এমন আয়োজন, সেটির জন্য আপনারা কতটা পরিশ্রম করেছেন? আমরা জয় করব, আমরা টুর্নামেন্ট জিতবো, আমরা ইনশাল্লাহ আরও ধাপে ধাপে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাব। তো আমি ধারাবাহিকভাবে মনে করি এটা আমাদের বর্তমান বাংলাদেশের এবং বর্তমান ফেডারেশনের যেই কষ্টটা ত্যাগ স্বীকার করছে এটারই ফলাফল। অ্যান্ড বিশেষ করে আমাদের প্লেয়াররা যে ভূমিকা পালন করতেছে, নারী এবং পুরুষ, তাদেরই এটা আজকে ফলাফল আমরা পাচ্ছি। আপনার ফুটবলে আপনি বিশেষ করে দায়িত্ব নেবেন, ফুটবলটা কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে, মানুষের আলোচনার মধ্যে আছে, মানুষের মুখে মুখে আছে। এটা নিয়ে আপনি কিভাবে কাজ করেছেন, এটা নিয়ে এখন নিজের কাছে কেমন লাগে? না, আমি একা কোনো বিষয় না, পুরা বাংলাদেশের যত প্রতিষ্ঠানগুলি আছে, পুরো বাংলাদেশের ফ্যান বেসগুলি আছে, ক্লাব স্পেশালি কর্মকর্তা কর্তৃপক্ষ যারা আছেন, সবার মিলিত চেষ্টা এটা। তো আজকে প্রমাণ করা হচ্ছে যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করি তাহলে সব কিছুই সম্ভব। আপনি দায়িত্ব থাকা অবস্থা আমরা ফাইনালে বিশ্বকাপের মূল পর্ব পুরুষ বলি নারী বলি কোনো দলকে দেখতে পারবো? আমি দায়িত্ব থাকি বা না থাকি বড় বিষয় না, আমাদের প্লেয়াররা যদি ভালো খেলে, প্লেয়ারদেরকে যদি আমরা ভালো রাখি, আর প্লেয়ারদের প্রশিক্ষণ যদি কন্টিনিউয়াস থাকে, ওনারাই আমাদেরকে বিশ্বকাপে নিয়ে যাবে। প্রশ্ন রাতে করা হচ্ছে, ওটা অনেক আলোচনা হচ্ছে, রাত 8টার সময় কি জন্য? পরদিনও করা যেত কিনা, অথবা সকালবেলা করা যেত কিনা? এটা না আপনার মন্তব্যটা? এটা আমার নো কমেন্ট। যারা মন্তব্য করছেন তাদেরকে প্রশ্ন করেন। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন বাফুফের সভাপতি তাবিথ আউয়াল। তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম। তিনি ফুটবলের দায়িত্ব নিয়ে ফুটবলে যে মোড়টা ঘুরিয়ে দিয়েছেন সেটা অব্যাহত রাখতে চান। ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল পুরুষ বলে নারী ফুটবল বলে যে ভালো করে সেই দায়িত্ব তার রয়েছে। শুভদেব নাথ, নিউজ 24, হাতিরঝিল, ঢাকা। ভুটানের ক্লাব পাওয়ার এফসির ক্যাম্পে যোগ দিতে ভুটানে পৌঁছেছেন বাংলাদেশের দুই নারী ফুটবলার ঋতুপর্ণা ও মনিকা চাকমা। মিয়ানমার থেকে বাংলাদেশের নারী ফুটবল দল রোববার দিবাগত রাত 2:45 ঢাকায় পৌঁছায়। রাত 3:15 হাতিরঝিলে পূর্ব নির্ধারিত নারী ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠিত শুরু হয়। 1.5 ঘন্টার অনুষ্ঠান শেষে অন্য ফুটবলারদের সঙ্গে ঋতুপর্ণা ও মনিকাও বাফুফে ভবনে যান। ঘণ্টা দুয়েক বিশ্রামের পর ভুটানের ফ্লাইট ধরতে আবার এয়ারপোর্টে ছুটতে হয়েছে তাদের। মূলত এই কারণেই ঋতুপর্ণা ও মনিকাদের গতকাল রাতে এই সংবর্ধনা দেয় বাফুফে। এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।